আসলে পৃথিবীতে যে যুদ্ধগুলো আমরা দেখি এখন সবই আসলে ইন্টারকানেক্টেড, একটার সাথে একটা সম্পর্ক আছে। যখন সৌদি, ইসরায়েল, আমেরিকা এরা সবাই মিলে একযোগে ইরানের বিরুদ্ধে, এই সৌদি আরবের সাথে কিন্তু পাকিস্তানের সামরিক চুক্তি এবং একটা গভীর সামরিক চুক্তি আছে, যেটা আসলে সৌদি, ইসরায়েল, আমেরিকা, পাকিস্তানকে এক অক্ষে নিয়ে আসে। আফগানিস্তানের সঙ্গে বরঞ্চ সম্পর্ক অনেক ভালো হয়ে উঠছে ইরানের, যখন পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিকভাবে আফগানিস্তানের সীমান্ত নিয়ে বিবাদ আছে এবং পশতুন জাতি দুই ভাগে বিভক্ত হয়ে আছে। ডুরান্ড লাইন, ব্রিটিশের তৈরি করা কৃত্রিম সীমান্তে, একদিকে পাকিস্তান, একদিকে পাকিস্তানের মধ্যে পশতুন জাতির অর্ধেক, বাকিটা আফগানিস্তানে। কিন্তু এখনই কেন যুদ্ধটা শুরু হলো? এখন পাকিস্তান বলছে যে আফগানিস্তানে গোটা বিশ্ব থেকে জঙ্গি সমাবেশ ঘটাচ্ছে। এটা আসলে কোনো বোধগম্য অভিযোগ না, কারণ তালেবানকে একসময় জঙ্গি বলা হতো, তারা এখন একটা রাষ্ট্র চালায়। দ্বিতীয় অভিযোগ হচ্ছে তালেবানরা ভারতের সঙ্গে কেন সম্পর্ক করছে। তারপরে প্রশ্ন আসে যেটা এখনই কেন। ঠিক 27শে ফেব্রুয়ারি এই ইরান আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ শুরু হলো, আর তার একদিন পরে আমরা দেখলাম যে ইরানে হামলা শুরু হচ্ছে। ফলে আফগানিস্তানের দিক থেকে ইরানের যে কোনো রকম সহায়তা থাকার যে ব্যবস্থা, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল, কারণ ওই সীমান্ত এখন ঝুঁকিপূর্ণ। এগেইন আমরা ওই জায়গায় আসি যে এই যুদ্ধগুলো সম্পর্কিত এবং এগুলোর পেছনে এই পরাশক্তিগুলো অবশ্যই রয়েছে। প্রত্যেকটা আঞ্চলিক যুদ্ধের পেছনে পরাশক্তি থাকে, হয় যুদ্ধ শুরুর ক্ষেত্রে অথবা যুদ্ধ থামানোর ক্ষেত্রে। এবং এই যুদ্ধ চীনের হস্তক্ষেপে হয়তো থেমে যাবে, কারণ চীন আফগানিস্তান পাকিস্তান উভয়কেই সহযোগিতা করে এবং এই যুদ্ধ চীনের স্বার্থের বিরুদ্ধে। ফলে এটা বড় আকারে হয়তো যাবে না। কিন্তু যেটা আমেরিকা ইতিমধ্যে যেটা ব্যর্থ হয়েছে যে ইরানে, সেটা হচ্ছে রেজিম চেঞ্জের জন্য যে কাজটা করে। তারা খামেনিকে হত্যা করতে পারে, কিন্তু তার জবাবে লক্ষ লক্ষ ইরানি জনগণ, যারা কিছুদিন আগে এই সরকারের অনেকগুলো নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তারা আজকে খামেনির শোকে মাতম করছে এবং এই মাতম সীমান্ত মানছে না। ফলে ইরানের রেজিমকে জনগণের দিয়ে, অভ্যন্তরীণ গণ অভ্যুত্থান দিয়ে বা জনগণের মাধ্যমে চেঞ্জ করে ফেলার যে কাজটা, সেটা কিন্তু আর এখন আর আটকে গেল। খামেনি হত্যাকাণ্ড, খামেনি নিজে শহীদ হয়ে কিন্তু সেই পথটা অনেকটা বন্ধ করে দিলেন। ইরান আগের চেয়ে এখন ঐক্যবদ্ধ হবে। এবং আমরা আবারও বলি যে আগে ইরানের ট্যাকটিক্সটা দেখা গেছে যে শুরুর দিকে তার প্রধান উদ্দেশ্য ছিল যে পশ্চিমাদের যে আর্সেনাল, সেটা ভান্ডারটা, তার যে গোলাবারুদের ভান্ডারটাকে সেটা কমিয়ে আনা, তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলা। ফলে শুরুর দিকে সে সস্তা অস্ত্র বেশি প্রয়োগ করতো, ড্রোন এবং অন্যান্য মিসাইল সস্তাগুলো আগে ব্যবহার করতো, তার মধ্যে মধ্যে সে তার সফিস্টিকেটেড মিসাইলগুলো দিত। যেমন এবার তারা সাইপ্রাসে প্রায় 1000 মাইল অনেক দূরে, ইরানের 2500 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার মতো ক্ষমতা মিসাইল ইরানের আছে। তো সেখানে তারা সাইপ্রাসের যে ব্রিটিশ ঘাঁটি, সেখানে পর্যন্ত তারা কিন্তু হামলা করেছে। তারা আব্রাহাম লিঙ্কন যে তারা বিমান বাহিনীর রণতরী, সেখানে তারা তাদের মিসাইল হিট করেছে এবং 3 জন নাবিক মারা গেছে। এখন একদিকে ইরানিরা তো আত্মদানে প্রস্তুত, তাদের জনসংখ্যার মধ্যে 9 কোটি 10 কোটি জনসংখ্যা থেকে আরও কয়েক হাজার, আরও 50,000 নিহত হলেও ইরান থেমে যাবে না। কিন্তু একই রকমভাবে আমেরিকার পক্ষে সম্ভব না ক্যাজুয়ালিটি নেওয়া। একজন আমেরিকান সোলজার ইতিমধ্যে 3 জন নাবিকের হত্যা, মানে ইরানের মিসাইলের আঘাতে নিহতর খবর সেন্টকম স্বীকার করেছে। বাস্তবে হয়তো সংখ্যাটা আরও বেশি হওয়ার কথা। তো এইটা আমেরিকার পক্ষে বেশি দিন এই জিনিসটা, তার রসদ গোলাবারুদ কম, তেলের দাম বেড়ে যাচ্ছে, গোটা পৃথিবী অস্থিতিশীল হয়ে যাবে এবং বহু দেশের জনগণ যখন তার তেলের সংকটে পড়বে, দ্রব্যমূল্য সংকটে পড়বে, তার জন্য আমেরিকাকে দায়ী করবে। ফলে পৃথিবীব্যাপী যে এক্সিস অফ রেজিস্ট্যান্স, যেটা নেতৃত্ব ইরান দিচ্ছিল, সেটা কিন্তু আবার অ্যাক্টিভেট হচ্ছে। ইয়েমেনের হুতিরা তারাও কিন্তু পাল্টা জবাব দেওয়া শুরু করছে। তারা রেড সিতে অবরোধ করছে, ইরান তো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে এইটা এখনই বলা যাবে না যে ইরান রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাচ্ছে বা ইরানের এই রেজিম এখনই বদলে যাচ্ছে।